লেখক অতীশ দত্ত চৌধুরীর দুর্নিবার। দাদা, আর একটু জোরে চালান প্লিজ, ট্রেনটা মিস করে যাব তো। বছর 24-এর সুস্মিতার অনুরোধে পাত্তা দিল না ক্যাব ড্রাইভার। বাইরে তখন বৃষ্টি পড়ছে মুষলধারে। ড্রাইভার তার রেডিও এফএমে গান শুনছে আনমনে। রিমঝিম গিরে সাওয়ান, সুলাগে সুলাগে যাইয়ে মন। ড্রাইভারের আর দোষ কোথায়? লাইন দিয়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজে। গাড়ি চলছে সম্মুখ গতিতে। সুস্মিতা বারবার দেখছে হাত ঘড়ি, রাত 10টা 25। হাতে আছে আর মাত্র 15 মিনিট সময়। 10টা 40-এ ছেড়ে দেবে হাওড়া পুরী এক্সপ্রেস। ধরতে পারবে তো ট্রেনটা? ট্রেন মিস করলে বড় ক্ষতি হয়ে যাবে মিস সুস্মিতার। রিটেন টেস্টে ভালো রেজাল্ট করেছে। কাল সকাল 9:30টায় চাকরির ইন্টারভিউ আছে ভুবনেশ্বরে। কম্পিউটার সায়েন্স নিয়ে ভালোভাবে পাশ করার পর অনেকগুলো চাকরির অফার এসেছিল কলেজ ক্যাম্পাসে, কিন্তু সবই দূরে দূরে, হয় মুম্বাই, নয় ব্যাঙ্গালোর, নয়তো হায়দ্রাবাদ। কোনোটাতেই সুস্মিতার সায় ছিল না। মা বাবার একমাত্র মেয়ে, বিয়ের পর তো এমনিতেই পরের ঘরে চলে যাবে। যে কটা দিন বাবা মার কাছে থাকা যায় তাই আগে থেকেই সুস্মিতা বলে রেখেছে, বাপি, এখনই কিন্তু তুমি আমাকে বিয়ের কথা বলবে না। আগে চাকরি পাই, বছর 5 চাকরি করে একটু স্থুত হই, তারপর ওসব ভাবা যাবে। সুস্মিতার বাবা পরেশবাবু সম্মতি দিয়েছিলেন স্মিত হেসে। একমাত্র মেয়ের কোনো আবদারই তিনি অপূর্ণ রাখেননি। সাধ্যমতো চেষ্টা করেছেন সুস্মিতার সব ইচ্ছে পূরণের। সুস্মিতাও বোঝে বেসরকারি অফিসের সামান্য একজন কেরানির কত টাকা আয় হতে পারে, তাই এমন কিছু বাবার কাছে কোনোদিন চায়নি যেটা বাবার সামর্থ্যের বাইরে। সুস্মিতা সবসময় চেয়েছে নিজে প্রতিষ্ঠিত হতে, তারপর নিজের স্বাদ আহ্লাদ মেটাবে। বাবা মাকে বেড়াতে নিয়ে যাবে দেশ বিদেশে, 5 স্টার হোটেলে একদিন পেট ভরে খাওয়াবে বাবা মাকে। কত স্বপ্ন মনের মধ্যে। একটা ভালো চাকরির খুব প্রয়োজন, তাই দিন রাত এক করে পড়াশোনা করেছে। ইচ্ছে ছিল চাকরিটা যদি কলকাতায় হয় তাহলে বাবা মায়ের কাছে থাকতে পারবে, কিন্তু এই মাল্টিন্যাশনাল কোম্পানিটার এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই কলকাতায়। লিখিত পরীক্ষাটা অবশ্য কলকাতাতেই হয়েছিল, সেখানে ভালো রেজাল্ট হওয়ায় ফাইনাল ইন্টারভিউ দিতে ডাক এসেছে ভুবনেশ্বরে। চাকরিটা যদি হয়ে যায় তাহলে আগামী 1 বছর ট্রেনিংয়ে থাকতে হবে সেখানে, তারপর হয়তো কলকাতায় ট্রান্সফার হলেও হতে পারে। 1টা বছর বাবা মাকে ছেড়ে ভিন রাজ্যে মেয়ে পড়ে থাকবে, কি খাবে না খাবে। অর্ধেক দিন হয়তো কাজের চাপে উপোস করেই কাটিয়ে দেবে মেয়েটা। সে দুশ্চিন্তায় গত কয়েক রাতে ঘুম হয়নি সুস্মিতার মা অনিমা দেবীর। মায়ের আশঙ্কা হেসে উড়িয়ে দিয়েছে সুস্মিতা। আরে দাঁড়াও, আগে চাকরিটা পাই। তুমি তো এখন থেকে কান্নাকাটি জুড়ে দিয়েছ। ট্রেনে তুলে দিতে আসতে চেয়েছিল সুস্মিতার বাবা মা, কিন্তু তাদেরকে নিজেই বারণ করেছে সুস্মিতা। রাত প্রায় 11:15টায় ট্রেন, অত রাতে আমাকে ছাড়তে এসে তোমরা বাড়ি ফিরবে কখন? বেহালা পৌঁছাতে তোমাদের তো অনেক রাত্রির হয়ে যাবে। কোনো দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। কিন্তু এখন মনে হচ্ছে সঙ্গে যদি বাবা আসতো ভালোই হতো। আর মাত্র মিনিট 15 সময় রয়েছে। বৃষ্টি থামার তো নামই নেই। ট্রাফিক পুলিশ যে কোথায় উধাও হয়ে গেছে কে জানে। হাওড়া ব্রিজে ব্যাপক যানজট। এক হাতে ট্রলি ব্যাগ, এক হাতে ছাতা আর ভ্যানিটি ব্যাগ নিয়ে কি করে প্ল্যাটফর্মে পৌঁছাবে এই তুমুল বৃষ্টিতে? কেন যে বাবাকে আসতে বারণ করলাম? না, এইভাবে ক্যাবে বসে থাকলে তো ট্রেনটা আর ধরাই যাবে না। অগত্যা ক্যাবের ভাড়া মিটিয়ে দিয়ে বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় নামল সুস্মিতা। ক্রমশ ঘুরে যাচ্ছে ঘড়ির কাঁটা। হাওড়া ব্রিজের শেষ প্রান্ত থেকে নিউ কমপ্লেক্স অনেকখানি দূর। একেবারে শেষ মাথায় 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হাওড়া পুরী এক্সপ্রেস। এর মধ্যেই অল্প অল্প জল জমে গেছে পিচ রাস্তায়। জুতো ভিজে গেছে সুস্মিতার। টেনে হিচড়ে নিয়ে চলেছে ট্রলি ব্যাগটাকে। বড় ডিজিটাল ঘড়িটা জানান দিচ্ছে হাতে আর মাত্র 5 মিনিট। ঠিক তক্ষুনি হাত থেকে ট্রলি ব্যাগটা প্রায় ছিনিয়ে নিল লাল উর্দিধারী এক কুলি। চালিয়ে মেম সাহব, কौन सा ট্রেন? পুরী এক্সপ্রেস। অন্য সময় হলে কুলি নিত না সুস্মিতা। নেহাত বৃষ্টি পড়ছে, দেরিও হয়ে গেছে অনেকটাই, এই ট্রলি ব্যাগটা না আনলেও হতো। ভুবনেশ্বর ট্রেনে পৌঁছাবে ভোর 5টা নাগাদ। ইন্টারভিউ আছে সকাল 9:30টায়। মধ্যিখানে 3-4 ঘন্টার জন্য একটা হোটেল নিতে হবে। ফ্রেশ হয়ে ট্রেন জার্নি ড্রেস চেঞ্জ করে ইন্টারভিউ দিতে যাবে। তার জন্য সঙ্গে একটা মাত্র ড্রেস আনলেই হয়ে যেত। কিন্তু বারবার করে মা বলে দিয়েছেন, অতটাই যখন যাচ্ছিস পুরীর জগন্নাথ মন্দিরে একেবারে
পুজো দিয়ে আসিস ফেরার সময়। তাই বাড়তি কিছু জামাকাপড় সঙ্গে নেওয়া, নইলে ইন্টারভিউ দিয়েই ফিরতি ট্রেন ধরতো হাওড়া আসার। আনতে হতো না এই ট্রলি ব্যাগ। আচ্ছা, এই কুলিরা কি অন্তর্যামী? কি করে বুঝলো পুরী এক্সপ্রেস ধরতে চলেছে সুস্মিতা? जल्दी चलिए 23 नंबर प्लेटफॉर्म। हाँ हाँ, जाने आप मेरा पीछे पीछे आइए मेम साहब। ভাগ্যিস ঠিক সময় কুলি পেয়ে গেছিল, তাও আবার ডাকাডাকি না করতেই। ট্রলি ব্যাগটা মাথায় চাপিয়ে হনহন করে হেঁটে চলেছে। সুস্মিতার সাধ্য কি ওর সঙ্গে দৌড়ায়? তবুও জিন্স আর টপ পরা ছিল, পায়ে স্নিকার্স ছিল বলে বাঁচোয়া। তাই কুলিটাকে চোখের আড়াল হতে দেয়নি। দ্রুত পায়ে ভিড় ঠেলে এগিয়ে চলেছে সুস্মিতা। এসি 3 টায়ার কোচের সামনে এসে ট্রলি ব্যাগটা নামিয়ে রাখলো কুলি। সুস্মিতা পিছন ফিরে তাকিয়ে দেখে সবুজ পতাকা নাড়ছেন গার্ড সাহেব। এক হ্যাচকা দিয়ে নড়ে উঠল বিশাল লম্বা ট্রেনটা। কুলির ভাড়া মিটিয়ে ট্রেনের পাদানিতে পা রাখতে না রাখতেই চলতে শুরু করলো পুরী হাওড়া এক্সপ্রেস। আর একটু দেরি হলেই বেরিয়ে যেত ট্রেনটা। বেরিয়ে যেত এত ভালো চাকরির সুবর্ণ একটা সুযোগ। উফ, এতক্ষণে একটু স্বস্তি। ট্রলি ব্যাগটা টানতে টানতে সুস্মিতা ভেতরে খুঁজে চলেছে 24 নম্বর বার্থ। কিছুটা ভেতরে যেতেই পাওয়া গেল 24 নম্বর সাইড আপার বার্থ। তার ঠিক নিচের বার্থে গম্ভীর মুখে কি একটা ম্যাগাজিন পড়ছে বছর 27-এর এক যুবক। দেখতে বেশ হ্যান্ডসাম, রিমলেস চশমা, ব্ল্যাক টি শার্ট আর ব্লু ট্রাউজার্স পরনে, শ্যামলা গায়ের রং, গালে পাতলা দাড়ি। সুস্মিতার মতো এত সুন্দরীর উপস্থিতি দেখেও যেন দেখেনি। সাইড আপার সুস্মিতার বার্থের নিচের এই 23 নম্বর লোয়ার বার্থটা মনে হয় এই অপরিচিত যুবকের। শুতে যাওয়ার আগে পর্যন্ত লোয়ার বার্থে বসার অধিকার থাকে আপার বার্থের যাত্রীর। ট্রলি ব্যাগটাকে ঠেলে ঠুলে সুস্মিতা চেন দিয়ে লক করে দিল বার্থের তলায়। সহযাত্রী অচেনা পুরুষটির থেকে একটু দূরত্ব বজায় রেখে ওই লোয়ার বার্থটায় বসলো সুস্মিতা। পরনের জামা কাপড় ভিজে একসা। তখনই মনে হলো ট্রলি ব্যাগটা পরে লক করলেই ভালো হতো। এখনই তো আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে, নইলে ঠান্ডা লেগে যাবে এসির ঠান্ডা হাওয়ায়। যাগ্গে এখন আর ভাল লাগছে না, একটু পরে চেঞ্জ করলেও হবে। তার আগে বাড়িতে একটা খবর দিয়ে দিই, তারপর ড্রেস চেঞ্জ করে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব। কাল ভোর ভোর উঠতে না পারলে এক ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে। ফার্স্টে মাকে একটা ফোন করে নি। আর তক্ষুনি হঠাৎ তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল সুস্মিতা। এ কি, আমার মোবাইল! আমার মোবাইলটা কোথায় গেল? সুস্মিতার আর্তনাদে ট্রেনের কামরা শুদ্ধ লোক সকলেই বিচলিত। তাহলে কি ট্রেনের এই কামরায় চোর ছিনতাইকারী উঠে পড়েছে? কিছু বলা যায় না, চারদিকে যা হচ্ছে আজকাল। কিছু কিছু লোকের অবশ্য সব কিছুতেই কিছু না কিছু বলা চাই, বলতেই হবে, নইলে হজম হবে না। জ্ঞানদাতা মানুষের অভাব নাই কোথাও। বিশেষ বিশেষ টিপ্পনি উড়ে আসছে আশেপাশের বার্থগুলো থেকে। কি করতে যে এরা সব দামি মোবাইল কেনে কে জানে। আর এই এক হয়েছে সোশ্যাল মিডিয়া। অত স্মার্ট হবার দরকার কি বাপু? আমার তো ক্যাবলা ফোন, নেবি তো নে না, হারিয়ে যাক, চুরি যাক, ভেঙে যাক, কোনো আফসোস নেই। রাগে গজগজ করছেন পাশের বার্থের এক মাঝবয়সী মাসিমা। কেউ কেউ আবার অতিরিক্ত কৌতূহলী, তাদের মুখে হাজারটা প্রশ্ন। কোথায় হারিয়েছে, কখন হারিয়েছে, ফোনটা লাস্ট কখন ব্যবহার করেছিলে, ফোনে চার্জ ছিল তো, চুরি হয়েছে শিওর, নাকি স্রেফ হারিয়ে গেছে, আশেপাশে কোথাও পড়ে থাকলেও থাকতে পারে, ট্রেনে ওঠার সময় কেউ ছিনিয়ে নেয়নি তো। ওদিকে এখনো গজগজ করে চলেছেন পাশের বার্থের মাসিমা। ট্রেনের এক সহযাত্রীর সঙ্গে আয়েশ করে পরচর্চা চলছে, তারই এক প্রতিবেশীকে নিয়ে। বুঝলেন দিদি, আজকালকার ছেলেপুলেদের নিয়ে এই আর এক মহা সমস্যা হয়েছে। কেন যে এরা সবাই ফোনটাকে সাইলেন্ট করে রাখে বুঝি না বাবু। আমাদের পাড়ার রায়গিন্নির হাজবেন্ড, তার তো সেবার স্ট্রোক মতো হয়ে গেছিল। এদিকে মেয়েটা গেছে কলেজে, রায়গিন্নি তো সমানে তার মেয়েকে ফোন করেই চলেছে। ফোন আর ধরেই না, পরে বলে কি ফোনটা সাইলেন্ট করা ছিল। আচ্ছা, বাপটা যদি মরে যেত তখন কি দাহ করার পর খবর পেত? কিরকম আক্কেল বলুন দেখি। তাই না তাই, এই মেয়েটাও নিশ্চয়ই মোবাইলটা সাইলেন্ট করে রেখেছে, নইলে আর কাউকে দিয়ে ফোন করাচ্ছে না কেন? বার্থের নিচে, ট্রলি ব্যাগে, হ্যান্ড ব্যাগে, সব জায়গায় 3-3 বার খোঁজা হয়ে গেল, কিন্তু না, কোথাও নেই শখের মোবাইলটা। গত বছর জন্মদিনে বাপি কিনে দিয়েছিল।
এখনই অচেনা অজানা ভিন রাজ্যে গিয়ে মোবাইল ছাড়া কিভাবে কি করবে ভেবেই পাচ্ছে না সুস্মিতা। বড্ড অসহায় লাগছে নিজেকে। ছলো করে উঠেছে তার নীলাভ মায়াবী চোখ দুটি। নাম্বারটা বলুন। গম্ভীর পুরুষালী অথচ নিচু কণ্ঠস্বর শুনে সুস্মিতা বিস্ময়ে তাকিয়ে দেখে একই বার্থে বসে থাকা সে সুদর্শন যুবক। উফ, কি অপূর্ব, কি অপূর্ব সৌম্যকান্তি মুখখানি। তখন ম্যাগাজিনে মুখ ডুবিয়েছিল বলে ভালো করে দেখা হয়নি, কিন্তু এখন একেবারে চোখে চোখ পড়তেই আচমকা কেমন যেন ধক করে উঠল বুকের ভেতরটা। সব কেমন যেন তালগোল পাকিয়ে গেল সুস্মিতার। অত্যন্ত ধীর গলায় ছেলেটি আবার বলে উঠল, এই নিন আমার মোবাইল, এটা থেকে আপনার মোবাইল নাম্বারে ডায়াল করুন। একটি মেয়ের মোবাইল নাম্বার যে সর্বসমক্ষে চেঁচিয়ে বলতে নেই, সেই জন্যই অত ধীর গলায় কথা বলছিল। এখন তো আরও সচেতন হয়ে গিয়ে নম্বরটাও বলতে বলল না, বরং নিজের মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে কল করতে বলল, যাতে কম্পার্টমেন্টের আর কেউ জেনে না ফেলে সুস্মিতার ফোন নাম্বার। বাহ, এটাই তো পুরুষোচিত কাজ। অন্তর থেকে একটা শ্রদ্ধা মিশ্রিত ভালো লাগা বোধ উঠে আসছে সুস্মিতার কোমল হৃদয়ে। বিশ্বাস করতে ইচ্ছে করছে অচেনা পুরুষটিকে, বিশ্বাস করতে ইচ্ছে করছে সুস্মিতার ফোন নাম্বার পেয়ে গেলেও সুস্মিতার কোনো ক্ষতি করবে না এই অচেনা পুরুষটি। সুস্মিতার চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ সুস্পষ্ট। কাঁপা কাঁপা হাতে তুলে নিল মোবাইলটা, ডায়াল করলো নিজের নম্বরে। একবার নয়, তিনবার ডায়াল করে দেখল। প্রতিবারই ভেসে আসছে একই উত্তর, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ আইদার সুইচড অফ অর নট রিচেবল অ্যাট দিস মোমেন্ট। এই রকমের রিপ্লাই যে আসবে ছেলেটি যেন আগে থেকেই জানতো। নির্বিকারভাবে বলে উঠল, পেলেন না তো? যান, এবার ফোনটা নিয়ে বাথরুমের ওইদিকে চলে যান, গিয়ে কাস্টমার কেয়ারে ফোন করে আপনার নাম্বারটা ব্লক করান। এখানে বসে নয়, একটু দূরে গিয়ে কলটা করুন। রোবটের মতো ফোনটা হাতে নিয়ে উঠে গেল সুস্মিতা। নিজের বোধ বুদ্ধি যেন আর কাজ করছে না। দূরে গিয়ে উনি কল করতে বললেন, কিন্তু কেন? খানিক ভেবে নিজেই উত্তর পেল, ও এবার বুঝতে পেরেছি, যখন আমি কাস্টমার কেয়ারে কল করব ওনারা তো আমার ফোন নাম্বারটা বলতে বলবেন। আমি যখন নাম্বারটা বলবো তখন যাতে আশেপাশের কেউ শুনে না ফেলে সেই জন্য। উফ, কি বুদ্ধি মাথায়। কাস্টমার কেয়ারে কথা বলে কিছুক্ষণ পর চোখে মুখে ভালো করে জল ঝাপটা দিয়ে ফিরে এলো সুস্মিতা। অনেক ধন্যবাদ আপনাকে, এই নিন আপনার ফোনটা। বাড়িতে ফোন করেছেন? ও না, করা হয়নি। বাড়িতে একটা ফোন করে দিন যে আপনি ঠিকমতো ট্রেনে উঠে গেছেন। আচ্ছা। আর শুনুন, ভুলেও যেন ফোন হারানোর কথা বলবেন না। সে কি, বাপি যদি জিজ্ঞেস করে এটা কার নাম্বার, কেন আমার ফোন থেকে কল করলাম না, বলবেন এটা সৌম্যদীপের ফোন নাম্বার। আপনার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ডেড হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার নাম সৌম্যদীপ চৌধুরী। থ্যাঙ্কস, আমার নাম সুস্মিতা রায়। সত্যি কি অপূর্ব সৌম্যকান্তি মুখখানি। নামের সঙ্গে মুখের মিল থাকা কি বাধ্যতামূলক নাকি? মনে মনে সেটাই ভাবছে সুস্মিতা। হয়তো বাচ্চা বয়সে ওনার মুখ দর্শন করে দাদু বা ঠাম্মাকেও নামকরণ করেছেন। সত্যি সার্থক নামকরণ। সৌম্যদীপের ফোন থেকে বাপিকে ফোন করে আশ্বস্ত করে দিয়েছে সুস্মিতা। মাকে ফোন করেনি ইচ্ছে করেই। ফোন ডেড হয়ে গেছে শুনলে মা এমন হাউমাউ করে উঠবে যেন তার একমাত্র মেয়েটাই ডেড হয়ে গেছে। বাপির সঙ্গে অল্প একটু কথা বলেই রেখে দিল সুস্মিতা। ঘড়িতে রাত 11টা বেজে গেছে। অনেকেই শুয়ে পড়েছে কম্বল মুড়ি দিয়ে, কেউ আবার ডিনার সারছে খবরের কাগজ পেতে। মা একটা টিফিন বক্সে করে লুচি আলুর দম আর কালাকাঁদ দিয়েছে। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। সদ্য পরিচিত ছেলেটি যেন মনের খবর আগাম পড়ে ফেলতে পারে। হঠাৎ বলে উঠল, আপনি ডিনার করবেন তো? সেরে নিন, আমি আপার বার্থে চলে যাচ্ছি। আপনি ডিনার করবেন না? না, ট্রেনে ওঠার আগেই সেরে নিয়েছি, হাওড়া স্টেশনের ক্যান্টিনে। ও আচ্ছা, এই লোয়ার বার্থটা কি আপনার? ছিল, এখন ওটা আপনার। অনেক ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদটা এখন দিতে হবে না। হা করে চেয়ে আছে সুস্মিতা। কি বললেন উনি? এখন ধন্যবাদ দিতে হবে না তার মানে কি? পরে দিতে হবে? পরে মানে কখন? ট্রেনের আলাপ তো সচরাচর ট্রেনেই শেষ হয়। তাহলে কি বলতে চাইলেন উনি? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে সুস্মিতা। তাই দেখে মৃদু হাসি সৌম্যদীপের ঠোঁটে। কি হলো, বোঝেননি? মানে
মানেটা অতি সহজ। আপনার তো রাত জাগা অভ্যেস, তার মানে আপনি ভোরবেলা উঠতে পারেন না। তাই বলছিলাম কাল ভোরে যখন আপনাকে ভুবনেশ্বরে ডেকে দেব, ধন্যবাদটা তখন দিলেই চলবে। সুস্মিতার অবাক হওয়ার পালা বোধহয় শেষ হওয়ার নয়। আচ্ছা, কিভাবে উনি জানলেন সুস্মিতার রাত জাগা অভ্যেস আছে? কি করে জানলেন সুস্মিতা নামবে ভুবনেশ্বরে? মোবাইল হারিয়ে গেছে, তাই অ্যালার্ম দেওয়াও যাবে না। আজকাল তো কেউ আর অ্যালার্ম ঘড়ির সঙ্গে ক্যারি করে না। সত্যিই তো, এদিকটা একদম ভেবে দেখাই হয়নি। ঘুম ভাঙতো কি করে অত ভোরে? সেই জন্যই উনি ডেকে দেবেন বললেন। লোয়ার বার্থ হলে সুস্মিতার সুবিধে হয়, সেটাও উনি ভেবেছেন। নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন নিজের লোয়ার বার্থ। কত কেয়ারিং এই মানুষটি। কি করেন উনি? বয়স তো বেশি নয়। ইনি কি গোয়েন্দা নাকি মনস্তত্ত্ববিদ? সুস্মিতার খুব কৌতূহল হচ্ছে জানতে, এত অল্প সময়ের মধ্যে এত কিছু উনি জানলেন কিভাবে। বারবার খালি মনে হচ্ছে এই ভদ্রলোক কি আগে থেকে সুস্মিতাকে চিনতেন, কিন্তু তাই বা কি করে হবে? ট্রেন ছুটে চলেছে গভীর রাতের অন্ধকার ভেদ করে। এক এক করে সবাই নিভিয়ে দিচ্ছে বড় আলোগুলো। ক্রমশ রাত বাড়ছে, আর দেরি করলে ভোরবেলায় উঠতে অসুবিধা হয়ে যাবে। টিফিন কৌটো থেকে খাবার বের করে খেতে বসলো সুস্মিতা। ভেবেছিল হাওড়া স্টেশন থেকে জলের বোতল কিনে নেবে, কিন্তু তখন হাতে একটুও সময় ছিল না। ট্রেনের মধ্যে একটা হকারও ওঠেনি যে একটা জলের বোতল কিনে নিত। লুচি দিয়ে কালাকাত খেতে গিয়ে সুস্মিতার গলা শুকিয়ে কাট। হঠাৎ আপার বার্থ থেকে হাত বাড়িয়ে সিল করা একটা জলের বোতল নামিয়ে দিল সৌম্যদীপ। বিস্ময়ে হতবাক হয়ে গেছে সুস্মিতা। না, ইনি নিশ্চয়ই মনস্তত্ত্ববিদ। কি করে উনি বুঝে গেলেন সুস্মিতার এক্ষুনি একটু জল চাই? হাত বাড়িয়ে বোতলটা নিয়ে নিল সুস্মিতা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটুখানি খেয়েই ফেরত দিচ্ছি, এটো করছি না, তুলে খাবো। ফেরত লাগবে না, ওটা রেখে দিন আপনার কাছে। কিন্তু আপনার? আমি ভোরবেলা জল খাই, তখন একটা বোতল কিনে দেবেন। শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। দিনকে দিন গোল্লায় যাচ্ছে ইয়াং জেনারেশন। সেই দুশ্চিন্তায় ঘুম আসছে না ওদিকের বার্থের বয়স্কা মাসিমার। পরচর্চা চলছে সহযাত্রীর সঙ্গে। বুঝলেন দিদি, আজকালকার ছেলে মেয়েগুলো হচ্ছে মহাবদ। বিশেষ করে মেয়েগুলো নিত্য নতুন কলার টিউন লাগায়, অথচ একটা রিংটোন লাগাতেই যত অসুবিধে। লোককে গান শোনাবে কিন্তু নিজে রিং শুনবে না। ওই যে বলছিলুম রায়দের মেয়েটা, সেদিন দেখি ফোনটা চার্জে বসাচ্ছে উপুর করে। আমি তো অবাক। কেন উপুর করে, কিছু বুঝলেন? কেন? আরে দিন রাত বয়ফ্রেন্ডের ফোন আসে তো, যদি ওর মা দেখে ফেলে তাই উপুর করে রাখে। আর ফোনটা সব সময় সাইলেন্ট। জিজ্ঞেস করলে বলে কলেজে থাকি তো তাই সাইলেন্ট করে রাখি। হুম, আমরা যেন আর কলেজে পড়িনি। ন্যাকামো দেখলে গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা ঠিক আছে, রাখো এইসব। 12টা বাজতে চললো, এবার ঘুমো। আবার বার থেকে মেসো মশাই মৃদু ধমক দিলেন গিন্নিকে। তোমার তো কুম্ভকর্ণের মতো ঘুম, যেখানে পারো সেখানেই ঘুমিয়ে পড়ো। ট্রেনের মধ্যে চোর বসে আছে, ঘুমোই কি করে? পাশের বার্থে নাক ডাকার আওয়াজ পাওয়া গেল। অদিদি, শুনছেন? দিদি, দেখ তেরি, ঘুমিয়ে পড়লো নাকি? ধুর ধুর। এদিকে খাওয়া দাওয়া সেরে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ার পরেও ঘুম আসছে না সুস্মিতার। খালি ভয় হচ্ছে টিকিট চেকার এলে কি বলবে। টিকিট কাটা ছিল অনলাইনে, তার কোনো প্রিন্ট আউটও তো সঙ্গে নেই। যা কিছু ছিল সবই ওই মোবাইলে। এখন যদি টিকিট দেখতে আসে কি বলবে সে? মোবাইল হারিয়ে গেছে। সেটা কি বিশ্বাস করবে টিটি? যদি মোটা টাকা ফাইন করে বসে, বিনা টিকিটের যাত্রী ভেবে যদি মাঝরাত্রিরে নামিয়ে দেয় ট্রেন থেকে, কি হবে তখন? কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে ভয়টা এতক্ষণ সুস্মিতা পাচ্ছিল সেটাই বোধহয় সত্যি হলো এবার। দুজন টহলদারি পুলিশ আর একজন কালো কোট পরা টিকিট চেকার এই দিকে এগিয়ে আসছে। হঠাৎ জ্বলে উঠল পাশের বার্থের আলো। টিকিট প্লিজ। টর্চ জেলে টিকিট দেখছেন চেকার সাহেব। ভয়ে কম্বলটা দিয়ে পুরো মাথা ঢেকে কুকুরে সিটিয়ে গেছে সুস্মিতা। ভাবখানা এমন যেন কম্বল দিয়ে মাথা ঢেকে নিয়ে আমি যেমন টিটিকে দেখতে পাচ্ছি না, টিটিও তেমনি আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে না। কিন্তু না, শেষ রক্ষা আর হলো না বোধ হয়। কম্বলের ভেতর দিয়েও সুস্মিতা স্পষ্ট বুঝতে পারল জ্বালানো হয়েছে তার মাথার ওপরে লাইটটা। দুজন পুলিশ আর টিকিট চেকার এসে দাঁড়িয়েছে ঠিক ওর বার্থের সামনে। ভয়ে সুস্মিতার হৃদস্পন্দন চলছে ট্রেনের চেয়েও দ্রুত গতিতে। ওদিকের সবার টিকিট চেক করে টিটি এবার ঘুরে দাঁড়ালো সুস্মিতার বার্থের সামনে। टिकट दिखाइए प्लीज। ये लोअर बर्थ 23 नंबर मेरी है, ऊपर वाली 24 नंबर बर्थ मैडम की। उनका तबीयत कुछ ठीक नहीं, तेज बुखार है, उनको डिस्टर्ब ना करे प्लीज। लीजिए, ये रहा मेरी टिकट। नाम क्या है मैडम की?
জি, সুস্মিতা রয়। টিটি তার প্যাসেঞ্জার লিস্টে সুস্মিতা নামের পাশে উপস্থিত টিক মার্ক দিয়ে চলে গেলেন পাশের কামরায়। ওনার পিছু পিছু চলে গেল টহলদারি পুলিশ দুজন। যাবার সময় নিভিয়ে দিয়ে গেলেন মাথার ওপরের লাইটটা। ভয়ে সুস্মিতার কাঁপুনি এখনো যায়নি। আবার যদি ওনারা ফিরে আসেন, তাই এখনো মাথা মুড়ি দিয়ে রেখেছে কম্বলটা। হঠাৎ ফিসফিসিয়ে কথা শুনতে পেল আপার বার থেকে, কম্বলটা মাথা থেকে খুলে ঘুমান, টিটি চলে গেছে। ইস, কি লজ্জা, কি লজ্জা! তার মানে আমি যে জেগেছিলাম সেটা ধরে ফেলেছেন সোমবাবু। চোরের মতো ভয়ে মুখ লুকিয়েছিলাম, সব বুঝে গেছেন উনি। ছি ছি, কি লজ্জার কথা! যাক, তবু টিটির সামনে হেনস্থা হতে হয়নি। খুব জোর বাঁচিয়ে দিয়েছেন উনি। একটা বড় শ্বাস নিল সুস্মিতা, ধীরে ধীরে কম্বলটা সরালো মুখের ওপর থেকে। আর তখনই চোখাচোখি হলো সোমবাবুর সাথে। মাথা ঝুঁকিয়ে উনি তাকিয়ে আছেন সুস্মিতার মুখের দিকে, লক্ষ্য রাখছেন মাথা থেকে কম্বলটা সুস্মিতা সরালো কিনা। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ুন। এতটা কেয়ারিং কেউ হয়? তাও আবার সদ্য আলাপ হওয়া ট্রেনের একজন সহযাত্রী। সুস্মিতার মনে পড়ছে, ও যখন খুব ছোট্ট ছিল, রাত্রিরে বাপের কাছে গল্প না শুনলে ঘুমই আসতো না। সুস্মিতার প্রিয় গল্প মানে গা ছমছম করা ভূতের গল্প। খুব শীতের রাত্রিরে কিংবা খুব বর্ষার রাত্রিরে ভূতের গল্প শোনার মজাই ছিল আলাদা। বাবাও খুব সুন্দর করে গল্প বলতো। এত সুন্দর করে গল্প বলতো যেন মনে হতো একেবারে সত্যিকারের দৈত্য দানব। গল্প শুনে খুব ভয় পেয়ে গিয়ে ঠিক এই রকমভাবে কম্বল মুড়ি দিয়ে মাথা লুকাতো ছোট্ট সুস্মিতা। আর বাপি তখন বলতো, কি রে, ভয় পেতেও ছাড়িস না, আবার ভূতের গল্পও শোনা চাই। আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, মাথা ঢেকে শুতে নেই, মুখ বের করে ঘুমা। ভয়ে কিছুতেই সুস্মিতা মাথা খুলতো না। আর বাপিও ঠায় জেগে থাকতো যতক্ষণ না সুস্মিতা মাথার ঢাকা খুলতো। বাপিও জেগে বসে থাকতো তার পাশে। আজকে হঠাৎ সেই কথাটা মনে পড়ে গেল এখন। কান খাড়া করে সুস্মিতা শুনতে পেল গভীর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। মাথা থেকে সুস্মিতা কম্বল সরাতে নিশ্চিন্ত হয়ে আপার বার্থে এখন ঘুমিয়ে পড়েছেন সৌম্যবাবু। সুস্মিতাও আর এক ঢোক জল খেয়ে ঘুমিয়ে পড়ল পাশ ফিরে। কতক্ষণ ঘুমিয়েছে জানে না, হঠাৎ শুনতে পেল জোর ডাকাডাকি। উঠে পড়ুন, উঠুন, ট্রেন ঢুকছে ভুবনেশ্বরে। সৌম্যদীপের ডাকে ঘুম ভেঙে গেল সুস্মিতার। তড়িঘড়ি উঠে বসলো লোয়ার বার্থে। সকালবেলায় কিছু লোকের মুখ দেখলে দিনটা খুব ভালো যায়, আবার উল্টোটাও হয়। এমন কিছু মানুষ আছেন যাদের মুখটা সকালবেলায় দেখলে সেই দিনটা খুব খারাপ যায় সুস্মিতার। যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা নেই, তবুও অনেকবার সুস্মিতা দেখেছে এটা কিন্তু সত্যিই হয়। কি করে হয় সেটা জানে না। আজকে ভোরবেলায় প্রথমবার চোখ খুলে সৌম্যদীপের মুখটা দেখলো, নিশ্চয়ই খুব ভালোই হবে। এত ভালো মানুষ উনি। আচ্ছা, উনিও বোধহয় সর্বপ্রথম আমার মুখটাই দেখলেন। ওনারও কি আমার মতো এইরকম বিশ্বাস আছে? কে জানে। ভোরের আলো ফোটেনি এখনো। ভুবনেশ্বর কি সত্যি এসে গেল বিফোর টাইমে? একবার জিজ্ঞেস করে দেখি তো। এই যে আর কতক্ষণ সময় আছে, একটু বলবেন প্লিজ। আর 10 মিনিট। ও আচ্ছা। ট্রলি ব্যাগের সাইড পকেট থেকে টুথ ব্রাশ আর পেস্ট নিয়ে সুস্মিতা চলে গেল ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে যখন ফিরে এলো, দেখে ট্রাউজার্স বদলে জিন্স পরে নিয়েছে সৌম্যদীপ। ও, উনিও কি তাহলে এখানেই নামবেন? হবে হয়তো, না হলে রাতের পোশাক উনি চেঞ্জ করলেন কেন? ঠিক তাই। আপার বার থেকে নিজের লাগেজ নামাচ্ছেন উনি। সুস্মিতাও নিজের ট্রলি ব্যাগটা বার্থের নিচ থেকে বের করে এগিয়ে চলল দরজার দিকে। ভিড় ঠেলে এগিয়ে চলেছে সৌম্যদীপ, তার পিছনে পিছনে সুস্মিতা। ট্রেন ঢুকে গেছে ভুবনেশ্বর স্টেশনে। শোনা যাচ্ছে হকারদের হাঁকডাক, চায়ে চায়ে, চায়ে গরম। সুস্মিতার মনে পড়ে গেল জলের বোতল ফেরত দেওয়ার কথা। ট্রেন থামতে লাফিয়ে নামলো সৌম্যদীপ। এই রে, উনি কি চলে যাচ্ছেন? ট্রেন থেকে নামতে নামতে সুস্মিতা বলে উঠল, একটু দাঁড়াবেন প্লিজ। অন্য লোকদের ওঠানামার সুযোগ করে দিয়ে একটু দূরে শেডের নিচে গিয়ে দাঁড়ালো সৌম্যদীপ। ট্রলি ব্যাগটা টানতে টানতে সেখানে এসে হাজির সুস্মিতা। সূর্যের কিরণে উজ্জ্বল হয়ে উঠেছে সৌম্যদীপের মুখের স্মিত হাসি। চা চলবে? সুস্মিতার সম্মতির অপেক্ষা না করে দুটো চায়ের অর্ডার দিল। প্ল্যাটফর্মের এই টি স্টলটা মনে হয় ভালো চা বানায়। অনেকেই ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। দুটো নোনতা বেকারি বিস্কুট বয়াম থেকে তুলে নিল সৌম্যদীপ। তার থেকে একটা সুস্মিতার হাতে তুলে দিল, নিন, ধরুন। নিচ্ছি, তবে চা আর বিস্কুটের দাম কিন্তু আমি দেব। ও হ্যাঁ, একটা জলের বোতলও আপনি পাবেন। ভাই সাব, এক পানি বটল দিজিয়ে না। হঠাৎ একটা সন্টা মার্কা ছেলে এসে দাঁড়ালো সুস্মিতার একেবারে গা ঘেঁষে। নাকে লাগছে কড়া পারফিউমের গন্ধ। এই ভোর 5:30টায় কেউ এরকম তীব্র গন্ধ গায়ে মাখে? ঘাড় ঘুরিয়ে ছেলেটির দিকে তাকাতেই চমকে উঠল সুস্মিতা। আরে, এই বদমাইশটা এখানে কি করতে এসেছে? নিজেকে একজন রোমিও ভাবে সব সময়।
জামা কাপড় পাল্টানোর মতো পাল্টায় নিত্য নতুন বান্ধবী। কত মেয়ের যে সর্বনাশ করেছে কলেজে পড়াকালীন। বড়লোক বাপের ছেলে, থানা পুলিশকে ভয় পায় না, স্টুডেন্ট ইউনিয়নের সেক্রেটারি ছিল, প্রচুর নেশা ভাঙ করত। সেই ছেলে কেন যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিল কে জানে, হয়তো সুন্দরী বান্ধবীর খোঁজে। কম জ্বালিয়েছিল সুস্মিতাকে, কত রকম ভাবে প্রেম নিবেদন করেছিল, কখনো গিফট দিয়ে, কখনো সুন্দর সুন্দর কথা বলে। যদিও সুস্মিতা সেই সব উপহার ফিরিয়ে দিয়েছিল হাসি মুখে, অযথা জটিলতায় যায়নি, অনেকভাবে বুঝিয়ে দিয়েছিল প্রেম করার মতো মানসিকতা তার নেই। এখন শুধু পড়াশোনা, কেরিয়ার এইসব নিয়ে সে ব্যস্ত। যখন ভালো কথায় সুস্মিতাকে নিজের জালে জড়াতে পারল না, তখন এই মস্তান রুদ্রনীল হুমকি দিয়েছিল সুস্মিতাকে। বলেছিল কলেজ থেকে তুলে নিয়ে চলে যাবে রায়চকের রিসর্টে, কেউ কিচ্ছু করতে পারবে না। সবসময় একটা আতঙ্কে থাকতো সুস্মিতা, কখনোই একা বেরোতো না। কলেজে যেত বন্ধুদের সঙ্গে দল বেঁধে, তবে সেই সময় প্রিয়া নামের একটি মেয়েকে নিয়ে এই রুদ্রনীল হঠাৎ ব্যস্ত হয়ে পড়ায় ছাড় পেয়েছিল সুস্মিতা। হাড় বজ্জাত সেই রুদ্রনীলকে এই ভুবনেশ্বর স্টেশনে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে বেচারি সুস্মিতা। সঙ্গে বাবা মা কেউ নেই, অন্য বন্ধুরাও কেউ নেই, এমনকি মোবাইল ফোনটাও সঙ্গে নেই। কি হবে এখন? হঠাৎ ফটাস করে সুস্মিতার পিঠে একটা চাপ্পড় মারল রুদ্রনীল। কি রে, কি ভেবেছিলি আমাকে ব্লক করে দিলেই পার পেয়ে যাবি? খুব অস্বস্তি বোধ করছে সুস্মিতা, একটু দূরে সরে দাঁড়ালো। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়তে হবে, কিন্তু কিভাবে? সৌম্যদীপেরও ভালো লাগেনি এই আগন্তুকের চালচলন। তাড়াতাড়ি চায়ের দাম মিটিয়ে সুস্মিতাকে বলল, চলুন, জিআরপির কাছে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সুস্মিতাও যেন পালাতে পারলে বাঁচে। সৌম্যদীপই এখন একমাত্র বল ভরসা। হঠাৎ নিজের অজান্তেই সৌমুর একটা হাত ধরে নিয়ে বলল, হ্যাঁ চলুন। পিছন থেকে শুনতে পেল রুদ্রর মুখে ব্যঙ্গের হাসি। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে আর যাবি কোথায়? ওই সব জিআরপি আমার কিচ্ছু করতে পারবে না, যা যা এখন যা, পরে তোকে দেখে নেব, কোনো তাড়া নেই আমার। দ্রুত পায়ে এগিয়ে চলেছে সৌম্যদীপ আর সুস্মিতা। কিছুটা দূরত্বে এগিয়ে গিয়ে সুস্মিতা বলে উঠল, রুদ্র নামে কমপ্লেন লিখিয়ে কোনো লাভ নেই, ওর বাবা অনেক প্রভাবশালী ব্যক্তি। সুস্মিতার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল সৌম্যদীপ। মানে, আপনি কি ভাবছেন ওই ছেলেটির নামে ডায়েরি করাতে যাচ্ছি? তাই তো। তা কি অভিযোগ লেখাবেন ওর বিরুদ্ধে? তেমন কিছুই তো করেনি। তাহলে কেন যাচ্ছি জিআরপির কাছে? আপনিই তো বললেন। সুস্মিতার বোকা বোকা প্রশ্ন শুনে সৌম্য বেশ বুঝতে পারছে বড্ড নার্ভাস হয়ে পড়েছে সুস্মিতা। ওর সরল নিষ্পাপ মুখখানা দেখে শেষে হেসেই ফেলল সৌম্য। আরে, আপনার ফোনটা যে হারিয়ে গেছে তার একটা ডায়েরি করাতে হবে না? তাতে কি হবে? ফোনটা তো ফেরত পাবো না। পাবো কি না, ফেরত পাওয়ার সম্ভাবনা নাই ধরে নিন, তবু ডায়েরি করার কারণ হলো, যদি আপনার ফোন থেকে কেউ অবৈধ কাজকর্ম করে তাহলে সে অপকর্মের দায় আপনার ওপর বর্তাবে না। ও আচ্ছা, এবার বুঝেছি। না, পুরোটা বোঝেননি। এবার সুস্মিতার যেন একটু একটু রাগ হচ্ছে। এর মধ্যে আর কি বোঝার থাকতে পারে? উনি অনেক উপকার করেছেন, টিটির হাত থেকে বাঁচিয়েছেন, ভোরবেলায় ডেকে দিয়েছেন, না হলে তো সুস্মিতা এখানে নামতেই পারতো না। রুদ্রর সামনে থেকে কায়দা করে সুস্মিতাকে সরিয়ে নিয়ে গেলেন, সব ঠিক আছে, কিন্তু তাই বলে জ্ঞান দেওয়ার মতো হাবভাব কেন? পুরোটা বুঝিনি মানে? আমি কি গণ্ডমূর্খ? একটা ফোন হারানোর ডায়েরিও কি লেখাতে পারবো না আমি? কি ভাবেন উনি আমাকে? গলার স্বর একটু উঁচুতে তুলে জিজ্ঞেস করলো সুস্মিতা, কি বলতে চাইছেন আপনি? পুরোটা বুঝিনি মানেটা কি? আমি কি লেখাপড়া জানি না? হিন্দি বলতে পারি না? হ্যাঁ, উড়িয়া ভাষাটা বলতে পারবো না, কিন্তু ইংরেজিতে কথা বলতে আমার কোনো অসুবিধা হয় না। বেশ, তাহলে নিজেই যান, আমি চললাম। এই না, প্লিজ একটু থাকুন। জিআরপির অফিসের সামনে দাঁড়িয়ে আছে সুস্মিতা। সৌম্য গিয়ে বসলো বাইরের একটা বেঞ্চে। মহা ফাপড়ে পড়েছে বেচারি। একবার ভাবছে সঙ্গে যদি সৌম্যবাবু যেতেন কত ভালো হতো, কিন্তু নিজেই তো গরম দেখিয়ে ফেলেছি, এখন আবার কি করে সঙ্গে যেতে বলি? হঠাৎ একটা বাহানা মাথায় এসে গেল সুস্মিতার। হাত নেড়ে ডাকলো, এই যে শুনছেন? সৌম্যদীপ বেঞ্চ ছেড়ে ওঠেনি, ওখানে বসে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন। না চেঁচিয়ে বলাটা ঠিক হবে না। সুস্মিতা ফিরে গিয়ে বেঞ্চে বসলো সৌম্যর পাশে। বলছিলাম কি, একজন সাক্ষীর তো দরকার, আপনি চলুন না প্লিজ, সাক্ষী দেবেন। মনে মনে হাসছে সৌম্য, সেটা অবশ্য বুঝতে দিল না। গম্ভীর হয়ে প্রশ্ন করলো, যদি আপনাকে জিজ্ঞেস করে ফোনটা কোথায় হারিয়েছে, কি বলবেন? যা সত্যি সেটাই বলবো যে হাওড়া স্টেশনে ট্রেনে ওঠার পর থেকেই ফোনটা খুঁজে পাচ্ছি না। ব্যাস, হয়ে গেল। আপনার ডায়েরি ওরা নেবে না? মানে কেন নেবে না? ওরা বলবে আপনার ফোন হাওড়ায় হারিয়েছে, আপনি হাওড়া জিআরপিতে গিয়ে ডায়েরি করুন। মাথায় হাত সুস্মিতার। ইস, তাই তো, এটা আমার মাথায় একেবারেই আসেনি। এই জন্যই উনি তখন বলছিলেন পুরোটা বোঝেননি, আর আমি বোকার মতো রাগ দেখাচ্ছিলাম। আমি বলবো ভুবনেশ্বর স্টেশনে নামার পর ফোনটা খোয়া গেছে। ব্যাস, এই তো বুঝে গেছেন। চলুন, আপনার ফোন হারানোর সাক্ষ্য আমি দিয়ে আসি।
হারানো প্রাপ্তি নিরুদ্দেশ সম্পর্কে যে ওনারা কোনো রকম আশ্বাসই দিতে পারবেন না, এইটা তো আগে জানা ছিল। খসখস করে 2 কলম লিখে সুস্মিতার হাতে ধরিয়ে দিলেন জেনারেল ডায়েরির কাগজ। জিআরপির অফিস থেকে বেরিয়ে সৌম্যদীপ বাইরের বেঞ্চে বসতে বলল সুস্মিতাকে। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আপনার জন্য গেট পাস আনতে। গেট পাস মানে? মানে এবার তো আর কম্বল মুড়ি দিয়ে পার পাবেন না, গেট দিয়ে বেরোতে গেলে পাস লাগবে, তাই প্ল্যাটফর্ম টিকিট আনতে যাচ্ছি আপনার জন্য। সৌম্যদীপ চলে গেল টিকিট কাউন্টারের দিকে। অবাক বিস্ময়ে তাকিয়ে আছে সুস্মিতা। কি হাইলি ট্যালেন্টেড পারসন! উফ, বাপরে বাপ, এত কিছু আগাম চিন্তা করেন। আমার কৌতূহল তো আপনি বাড়িয়েই চলেছেন সৌম্যদীপ বাবু। কে বলে ট্রেনের আলাপ ট্রেনেই শেষ হয়? লোকে ভুল বলে। আমাদের এই আলাপ আমি ট্রেনে শেষ হতে দেব না মিস্টার মিস্টেরিয়াস। সবটা যে আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। কে আপনি? ওই তো সৌম্যদীপ আসছেন। একা একা এতক্ষণ খুব ভয় করছিল সুস্মিতার। সৌম্যবাবুর আসতে যদি দেরি হয়, আর রুদ্র যদি সুস্মিতাকে একা দেখতে পেয়ে হঠাৎ চলে আসে এইদিকে। উফ, যা সাংঘাতিক ছেলে। নিন, ধরুন আপনার গেট পাস, আর এই হচ্ছে আপনার সান্ত্বনা পুরস্কার। যত্ন করে ব্যাগে রেখে দিন। সান্ত্বনা পুরস্কার? ও, জিডির কাগজটা? সৌম্য ঠাট্টা শুনে মৃদু হেসে জেনারেল ডায়েরির কাগজটা ব্যাগে ভরে রাখলো সুস্মিতা। ট্রেনে ওঠার পর থেকে এই সৌম্যদীপের সম্পর্কে নানান প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে সুস্মিতার মনে। ভীষণ বুদ্ধিমান, অত্যন্ত কেয়ারিং। আর একটা কি যেন বিশেষ গুণ রয়েছে ওনার মধ্যে, যেটা ওনার সম্পর্কে ভীষণ কৌতূহলী করে তুলেছে সুস্মিতাকে। সে বিশেষ গুণটাকে বোধহয় 6th সেন্স বলে। হ্যাঁ, 6ষ্ঠ ইন্দ্রিয়। মুখ ফুটে কিছু না বললেও খুব সহজে অনেক কিছু বুঝে ফেলেন এই সৌম্যদীপ চৌধুরী। হাত ঘড়িতে সময়টা দেখে নিল সুস্মিতা। সবে মাত্র সকাল 6টা বাজে। কলকাতায় থাকলে সুস্মিতার এখন ভোর রাত। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতো। গতকাল রাত্রে তেমন ঘুম না হওয়া সত্ত্বেও আজকে এই ভোরবেলায় কিন্তু বেশ চাঙ্গা লাগছে সুস্মিতার। জলবায়ুর পরিবর্তন, সেই জন্যই কি এই পরিবর্তন? না, মনে হয় সেটার আসল কারণ বোধ হয় সৌম্যদীপের উপস্থিতি। এরকম প্রাণবন্ত বুদ্ধিদীপ্ত মানুষ সঙ্গে থাকলে একটা পজিটিভ ভাইব কাজ করে। উধাও হয়ে যায় শরীরের ক্লান্তি, মনের অবসাদ। ইন্টারভিউ দিতে যেতে এখনো প্রায় ঘন্টা 3 সময় আছে। এই 3 ঘন্টার সময় কোথায় কাটাবো? ভাবতে ভাবতে হঠাৎ সুস্মিতার মনে হলো, আরে, আমার না হয় হাতে 3 ঘন্টা সময় আছে, কিন্তু এই সৌম্যদীপের তো কোথাও যাওয়ার তাড়া দেখছি না। ট্রেন থেকে যারা ভুবনেশ্বরে নেমেছিল তারা কখন বেরিয়ে গেছে মেন গেট দিয়ে? একা শুধু সুস্মিতাই এখনো রয়ে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। না, ঠিক একাও নয়, সৌম্যদীপ বাবু সঙ্গে রয়েছেন। আচ্ছা, উনি কোথাও চলে গেলেন না কেন? হঠাৎ সুস্মিতাকে অবাক করে দিয়ে সৌম্যদীপ বলে উঠল, মাত্র 3 ঘন্টার জন্য শুধু শুধু হোটেল ভাড়া নিয়ে কি করবেন? তার চেয়ে বাকি সময়টা ওয়েটিং রুমে বসে কাটিয়ে দিন। বিস্ময়ে সুস্মিতার চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। 2 চোখের পলক যেন আর পড়ছেই না। একেবারে হা করে তাকিয়ে আছে সৌম্যদীপের মুখের দিকে। আরে বাস, এটা কি হচ্ছে আমার সাথে? থট রিডিং কি এটাকেই বলে? আমি মনে মনে কি ভাবছি আগেই ইনি বুঝে ফেলছেন কি করে? চমক ভাঙল সৌম্যর কথায়। আসুন, ভেতরে আসুন। অন্ধের মতো সৌম্যকে অনুসরণ করে সৌম্যর পিছু পিছু ওয়েটিং রুমে ঢুকলো সুস্মিতা। বিরাট বড় হলঘর, এয়ার কন্ডিশনড, অনেকগুলো চেয়ার পাতা, তেমন লোকজন নেই। গোটা 3 ফ্যামিলি বসে রয়েছে পরবর্তী ট্রেন ধরার অপেক্ষায়। সৌম্যদীপ গিয়ে বসলো কর্নারের দিকে একটি চেয়ারে। 3টে করে স্টিলের চেয়ার একসাথে জোড়া দেওয়া। সুস্মিতা গিয়ে বসলো সৌম্যর পাশে। অনেকক্ষণ ধরে সুস্মিতা উসখুস করছিল, এবার করেই ফেললো তার মনের প্রশ্ন। একটা কথা জিজ্ঞেস করব? বলে ফেলুন। আপনি কি করে জানলেন বলুন তো 3 ঘন্টার জন্য আমি হোটেল খুঁজছিলাম? কি করে জানলেন আমি ভুবনেশ্বরে নামবো? আপনি নিশ্চয়ই গোয়েন্দা, তাই না? গোয়েন্দা? হা হা করে সৌম্য হেসে উঠল সুস্মিতার কথা শুনে। এর মধ্যে হাসির কি আছে? সাধারণ একটা কৌতূহল হয়ে প্রশ্ন করা, তাই দেখে এত হাসি? সুস্মিতার মিষ্টি মুখখানা গম্ভীর হয়ে উঠেছে। কি হলো, হাসছেন যে? আপনার মুখটা দেখে সত্যিই হাসি পাচ্ছে। কিরকম ভয় পেয়ে গেছেন যেন? আরে বাবা, এটা তো অতি সামান্য একটা ব্যাপার, এর জন্য গোয়েন্দা হতে লাগে না। সে সামান্য ব্যাপারটা কি দয়া করে আমাকে বুঝিয়ে বলা যাবে? ওহো, কেন বলা যাবে না? এটা হচ্ছে জাস্ট একটা অবজারভেশন। সবকিছু খুঁটিয়ে লক্ষ্য করার দক্ষতা। সামান্য চেষ্টা করলে আপনিও পারবেন। ও তাই? কিরকম শুনি একটু। এই যেমন ধরুন, ট্রেনের মধ্যে আপনি যখন মোবাইলটা খুঁজতে ট্রলি ব্যাগটা খুললেন, খুললাম, তখনই তো আমার চোখে পড়ে গেছে আপনার ট্রান্সপারেন্ট ফাইলটা। তার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছিল আগারওয়াল গ্রুপ অফ কোম্পানির এনভেলপ, বড় বড় করে ওপরে ভুবনেশ্বরের ঠিকানা লেখা। তখনই বুঝে গেছি আপনি ভুবনেশ্বরে নামবেন।
ও, আর 3 ঘন্টার জন্য হোটেল খোঁজা, ওই ব্যাপারটা ধরলেন কি করে? কারণ ওই আগারওয়াল গ্রুপ অফ কোম্পানিতে আমারও ইন্টারভিউ আছে। রিপোর্টিং টাইম সকাল 9:30টায়। ও মাই গড, সিরিয়াসলি? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করেছি শিবপুর থেকে। এই বছরই পাস আউট। আপনি? আশ্চর্য, আমিও তো সেম ট্রেডে এবছরই পাশ করেছি, শিবপুর থেকে নয় যদিও, আমি যাদবপুর থেকে। ও, তাহলে তো আর আপনি বলা যাবে না। তুই বোধহয় এইচএস দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে চলে গেছিলি। আমি কিন্তু এইচএস এর পর বিএসসি করেছি, তারপর ইঞ্জিনিয়ারিং। সেদিক দিয়ে দেখলে আমি তোর থেকে 3 বছরের সিনিয়র। সরি, তুই করে বললাম, মাইন্ড করলি না তো? একদমই না, আমিও তাহলে তুমি করে বলবো। ইস, তুমি যদি শিবপুরে ভর্তি না হয়ে যাদবপুরে ভর্তি হতে, তাহলে আমরা বেশ একসাথে পড়তাম। যাদবপুরে কেন ভর্তি হলে না গো? কারণ শিবপুরে তো আমাদের বাড়ি। ও, শিবপুরে? শিবপুরে তো আমারও মাসির বাড়ি। ওখানে স্বামী বিবেকানন্দ হাই স্কুল আছে না, তার খুব কাছেই আমার ছোট মাসি থাকে। ওই হাই স্কুলেই তো আমার পড়াশোনা, কত স্মৃতি রয়েছে ওই স্কুল লাইফের। তাই রাহুলকে চিনতে তুমি? ওই স্কুলেই পড়তো, তোমার বয়সী হবে। রাহুল সেন, যে ক্রিকেট খেলে? আমার মাসতুতো দাদা হয়। এখন তো পুরোপুরি খেলার লাইনে চলে গেছে। জানি, রাহুল তো আমার ব্যাচমেট ছিল, একসাথে আমরা মাধ্যমিক দিয়েছি। রিয়েলি? রাহুল দা আর এই সৌম্যদীপ দুজনেই একসাথে মাধ্যমিক দিয়েছিল? মনে কেমন একটা সন্দেহ দানা বেঁধেছে সুস্মিতার। সেটা কনফার্ম হওয়ার জন্য নেট চাই। তোমার মোবাইলটা একটু দেবে গো প্লিজ, নেটে একটা ইনফরমেশন জানার ছিল। স্বচ্ছন্দে নিজের মোবাইলটা দিয়ে দিল সৌম্যদীপ। যতদূর মনে পড়ছে, রাহুলদা মাধ্যমিক দিয়েছিল 2013 সালে, আর সেই বছরই মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল স্বামী বিবেকানন্দ হাই স্কুলের একজন কৃতী ছাত্র। তার ছবি বেরিয়েছিল খবরের কাগজে, টিভিতেও দেখিয়েছিল, কিন্তু তার নামটা এবং মুখটা কোনোটাই সুস্মিতার এখন ঠিক মনে পড়ছে না। গুগলে প্রথম সার্চ করে দিল, পশ্চিমবঙ্গে 2013 সালে প্রথম কে হয়েছিল মাধ্যমিক পরীক্ষায়। উত্তর চলে এলো 5 সেকেন্ডের মধ্যে। সৌম্যদীপ চৌধুরীর সঙ্গে ছবিও দেওয়া রয়েছে। যদিও এখন অনেকটা পরিবর্তন হয়েছে চেহারায়, তবু চিনতে খুব একটা অসুবিধে হলো না। মোবাইলের এই ছবিতে আর সুস্মিতার পাশে যিনি এই মুহূর্তে বসে আছেন, দুজনেই একই ব্যক্তি, শ্রীমান সৌম্যদীপ চৌধুরী। ইয়েস, এটাই হচ্ছে অবজারভেশন পাওয়ার, এটাই হচ্ছে সঙ্গগুণ। তোমার সঙ্গে থেকে আমার মধ্যে একটু হলেও ধীরে ধীরে আসছে সেই দক্ষতা। থ্যাংক ইউ সৌম্য। কিন্তু মিস্টার সৌম্যদীপ, তুমি এত লাজুক কেন? এত বড় তোমার একটা পরিচয়, আর তুমি সেটা মুখ ফুটে বললেও না একবারও। তুমি যে কি পরিমাণে সৎ সেটা আমাকে রাহুলদা বলেছে। পরীক্ষার খাতায় অনেকে বিশাল মার্কস পেলেই যে তাদের জীবনের খাতায় লাল কালির দাগ থাকবে না, এমন কোনো গ্যারান্টি নেই। সৌম্য, তুমি একজন ব্যতিক্রমী, লাল কালির দাগ নেই তোমার জীবনের খাতায়। রাহুলদা বলেছে আমাকে, মোটা টাকার বিজ্ঞাপনের প্রস্তাব তুমি এক কথায় নাকচ করে দিয়েছিলে। নামকরা টিভি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকের ফাঁকে বিশেষ বিশেষ সংবাদের বিজ্ঞাপন বিরতিতে দেখা যেতে পারত তোমার মুখ, তোমার ভিডিও। 1 বছরের জন্য মোটা টাকার চুক্তি, জীবনে প্রথমবার রোজগারের সুযোগ। আর তুমি কিনা তাদের সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলে। কি বলেছিলে তুমি? বলেছিলে যে সহায়িকা বই তুমি কোনোদিন পড়োইনি, সেই বই নিয়ে তুমি মিথ্যে বলতে পারবে না, যে তোমার সাফল্যের পিছনে ওই সহায়িকা বইয়ের ভূমিকা অনস্বীকার্য। গ্রেট সৌম্য, গ্রেট। তুমি সত্যি মহান। ফার্স্ট তো প্রতি বছরই কেউ না কেউ হয়, কিন্তু তোমার মতো সত্যে অবিচল থাকতে কাউকে আজকাল দেখা যায় না। তাদের জীবনের প্রথম রোজগারই তো লাল কালির দাগ। সুস্মিতা যে সবটা জেনে ফেলেছে সেটা আর জানতে দিল না সৌম্যকে। নিঃশব্দে ফিরিয়ে দিল সৌম্যর মোবাইল। একরাশ মুগ্ধতা ঘিরে আছে সুস্মিতার হৃদয় জুড়ে। এই মুহূর্তে কোনো কথা নেই দুজনের মধ্যে। অনেক সময় নিস্তব্ধতা বলে দেয় বাকিটা, বাক্যের প্রয়োজন হয় না তখন। নীরবেই প্রশান্তির মাঝে ব্যাঘাত ঘটল এক দুষ্টের আগমনে। ওয়েটিং রুমে হঠাৎ ওদের মাঝে রুদ্র এসে হাজির। ওদের দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখে কটমট করে তাকালো একবার। ওদিকে এত চেয়ার ফাঁকা থাকা সত্ত্বেও এসে বসলো সুস্মিতার মুখোমুখি চেয়ারটায়। কেন যে রুদ্র এখানে এলো? ওরও কি ইন্টারভিউ আছে? হতে পারে, নইলে এতক্ষণ ধরে ভুবনেশ্বর স্টেশনে বসে আছে কেন? রুদ্র হঠাৎ জুতো সমেত পা দুটো তুলে দিল সুস্মিতার চেয়ারে। 3 জনের চেয়ারে দুটোতে বসেছিল সুস্মিতা আর সৌম্যদীপ। পাশের ফাঁকা চেয়ারটায় রাখা ছিল সুস্মিতার ট্রলি ব্যাগ। সুস্মিতার ট্রলি ব্যাগটার মাঝখানে যে অল্প ফাঁক ছিল, সেখানে 2 পা তুলে দিয়ে রুদ্র হেলান দিয়ে বসলো। অত্যন্ত বিরক্তি লাগছে সুস্মিতার। ট্রলি ব্যাগটার মধ্যে ঠাকুরের ফটো আছে, ইন্টারভিউ লেটার আছে, আর সেখানে 2 পা নাচাচ্ছে। ব্যাগে ঠেকছে তো রুদ্রর ধুলোমাখা জুতো জোড়া। ঝট করে উঠে পড়ল সুস্মিতা। বেরিয়ে যেতে চাইছে এই ওয়েটিং রুম থেকে, কিন্তু বেরোবে কিভাবে? চেয়ারের অন্য দিকটা তো দেওয়ালে সাঁটানো, যেতে হলে রুদ্রকে ডিঙিয়ে যেতে হয়। চেঁচিয়ে উঠল সুস্মিতা,
পাটা সরাও। কোনো ভ্রুক্ষেপ নেই রুদ্রর। করে আঙুলটা বা কানে ঢুকিয়ে অন্যদিকে মুখ বেঁকিয়ে কান চুলকাচ্ছে, যেন শুনতেই পায়নি সুস্মিতার কথা। রাগে ফুঁসছে সৌম্য, এই বেয়াদবকে শায়েস্তা করতে হয়তো চড় থাপ্পড়ও চালিয়ে দিতে পারে। সুস্মিতা আবার বলে উঠল, পাটা সরাও, শুনতে পাচ্ছ না? যদি না সরাই কি করবি? রুদ্রর ঠোঁটে বিদ্রুপের হাসি, খ্যাক খ্যাক করে হাসছে তাচ্ছিল্যের ভঙ্গিতে। শারীরিক শক্তির দিক দিয়ে নেশাখোর রুদ্র কিছুতেই পেরে উঠবে না স্বাস্থ্যবান সৌম্যদীপের সঙ্গে। চরম উত্তেজিত সৌম্যদীপ আর সহ্য করতে পারছে না একদমই। রাগে দাঁত কিরমির করছে। এই মুহূর্তে একটা উচিত শিক্ষা দিতেই হবে এই লোফারটাকে, তাতে যা হয় হবে। সৌম্য যেভাবে রাগে ফুঁসছে, যে কোনো মুহূর্তে একটা মারাত্মক কাণ্ড ঘটে যেতে পারে। মাঝখানে বিপাকে পড়ে গেছে সুস্মিতা। সে তো ভয়ে একটা চোখ বন্ধ করে ঠাকুরকে ডাকছে, হে ঠাকুর বাঁচাও, কোনো গোলমাল যেন না হয়। আর এক চোখ দিয়ে লক্ষ্য রাখছে ওদের দুজনকে। ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে রেলের সাফাইওয়ালা ওয়েটিং রুমে এসে হাজির। তার এক হাতে একটা ফিনাইল জলগোলা বালতি, আর এক হাতে লম্বা একটা ঝাড়ু, চট জাতীয় একটা কাপড় বাঁধা রয়েছে ঝাড়ুর মাথায়। সাহাব থোড়া প্যার হাঁটাইয়ে। ঝাড়ুদারের অনুরোধে বাধ্য হয়ে পা নামালো রুদ্র। সেই ফাঁকে তক্ষুনি বেরিয়ে গেল সুস্মিতা। সৌম্য বাইরে বেরিয়ে গেল সুস্মিতার পেছনে পেছনে। প্ল্যাটফর্ম ছেড়ে সোজা একেবারে বাস রাস্তায়। একটু একটু করে জেগে উঠছে ভুবনেশ্বর শহর। গুমোট ব্যাপারটা একটু হালকা করতে প্রসঙ্গ পাল্টাতে সৌম্য বলে উঠল, কি রে, তোর খিদে পায়নি? সৌম্যর কথার কোনো উত্তর দিল না সুস্মিতা। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগে ফেটে পড়ছে। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্লিজ চল, খাবি চল। সৌম্য প্রায় একরকম জোর করে সুস্মিতাকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। ওড়িয়া ভাষায় লেখা দোকানের নামটা ঠিক পড়া গেল না, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাস রাস্তার ওপরে হলেও কালো কাচের দরজা দেওয়া, ধুলোবালি ঢুকতে পারবে না সহজে। পথ চলতি মানুষজন অনেকেই এসে ঢুকছে এই রেস্টুরেন্টে। পাশের টেবিলে একবার উকি দিয়ে সৌম্য ওই একই মেনু অর্ডার দিল দুজনের জন্য, পুরি, সবজি আর জিলিপি। সৌম্যর বোধহয় সত্যি খুব খিদে পেয়ে গেছিল। প্লেট দিয়ে যেতে না যেতেই খেতে শুরু করে দিয়েছে। কিরে খা, বসে আছিস কেন? খেতে ইচ্ছে করছে না আমার। আরে ছাড় তো এই বেয়াদবের কথা, ওর জন্য মুড অফ করবি কেন? খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর ইন্টারভিউতে কত সময় লাগে তার ঠিক আছে? তখন আর খাওয়ার টাইম পাবি না। আমি জিলিপি খাবো না। ঠিক আছে, আমাকে দিয়ে দে। সুস্মিতা নিজের প্লেট থেকে জিলিপিটা তুলে দিয়ে খেতে শুরু করলো। সৌম্যর সব দিকে লক্ষ্য আছে। এই রেস্টুরেন্টে ঢুকে আগেই দেখে নিয়েছিল পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। লাস্ট টেবিলের একেবারে কর্নারের দিকে। খাওয়া শেষ করে হাত ধুয়ে সুস্মিতার টেবিলে ফিরে আসতে সৌম্য তাড়া দিল, যা এবার ওয়াশরুমে চলে যা। কোন ড্রেসটা পরে ইন্টারভিউ দিতে যাবি বের করে নে। সুস্মিতা ওর ট্রলি ব্যাগটা খুলে বের করলো। একটা সাদা রঙের কুর্তি আর মেরুন কালারের লেগিংস। ওই দুটো হাতে নিয়ে চলে গেল ওয়াশরুমে। সুস্মিতা ভেবে অবাক হয়ে যায় সৌম্যদীপের কত দিকে নজর। এর আগে দুটো রেস্টুরেন্টে ঢুকেও বেরিয়ে এসে এই রেস্টুরেন্টটা নিয়ে এসেছে। তার কারণ এটাতে ওয়াশরুম আছে। ড্রেস চেঞ্জ করতে যাতে সুস্মিতার অসুবিধে না হয় সেটাও ভেবেছে। খুব ভালো লাগছে এরকম মেধাবী, বুদ্ধিমান, যত্নবান একজন বন্ধু পেয়ে। ট্রেন জার্নির ড্রেসটা চেঞ্জ করে ইন্টারভিউ দিতে যাওয়ার ড্রেসটা পরে নিল সুস্মিতা। স্নানটা করে নিতে পারলে ভালো লাগতো, সেই জন্যই ভেবে রেখেছিল ঘন্টা তিনেকের জন্য হোটেলে একটা রুম নেবে। কিন্তু সৌম্যর সঙ্গে কথায় কথায় এমন দেরি হয়ে গেল, এখন আর রুম নিয়ে কী লাভ। অবশ্য আজকে তেমন একটা গরম নেই, আগে ইন্টারভিউটা হয়ে যাক, পরে অবস্থা বুঝে একটা রুম নেওয়া যাবে খন। ঘড়িতে 8টা বাজে, আর 1.5 ঘন্টা পরে শুরু হবে ইন্টারভিউ। ওয়াশরুম থেকে সুস্মিতা বেরিয়ে এসে দেখে খাবারের বিল মিটিয়ে দিয়ে মৌরি চিবোচ্ছে সৌম্যদীপ। চল এবার এগোনো যাক। মোবাইলে লোকেশনটা আগেই দেখে নিয়েছে সৌম্য। এখান থেকে বেশি দূর নয়, মাত্র আধ ঘন্টার রাস্তা। সামনে একটা অটো দাঁড়িয়ে ছিল, সেদিকে এগিয়ে গেল সৌম্যদীপ। ভাই সাব, এমজি চাক চালিয়ে। দুজনে এগিয়ে পাশাপাশি বসলো অটোতে। পেটে খাবার পড়তে এখন ফ্রেশ লাগছে সুস্মিতার। সকালবেলায় রুদ্র এসে মুডটা যেরকম নষ্ট করে দিয়েছিল, অটোতে চড়ে উল্টো দিক থেকে আসা ঠান্ডা বাতাস ফুরফুরে চনমনে করে দিচ্ছিল মেজাজটা। সৌম্য ঠিকই বলেছিল, জায়গাটা খুব কাছেই, বেশিক্ষণ সময় লাগলো না অটোতে। রাস্তায় অফিসের ব্যস্ততা এখনো সেভাবে শুরু হয়নি, যান চলাচল স্বাভাবিক। এই এমজি চক জায়গাটা আসলে অফিস পাড়া। নামি অনামি বহু কোম্পানির অফিস রয়েছে এখানে। আর একটু পরেই এই জায়গাটা ঠিক ঠিক করবে মানুষের ভিড়ে। যানজট শুরু হয়নি এখনো, এটাই বাঁচোয়া। একটা 5তলা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ল অটোটা। এটাই এমজি চকের চৌরাস্তার মোড়। সৌম্য ঘাড় ঘুরিয়ে দেখে বিল্ডিংয়ের সামনে গ্লো সাইনবোর্ডে বড় বড় করে লেখা রয়েছে আগরওয়াল গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড। ব্যাগ খুলিয়ে অটোর ভাড়া সুস্মিতা দিতে যেতেই বাধা দিল সৌম্য। তোর ফোন হারিয়ে গেছে বলে এখন সব পেমেন্ট আমি করে যাচ্ছি, পরে কিন্তু এই সমস্ত আদায় করব সুদ সমেত।
হি হি করে হেসে উঠল সুস্মিতা। হাসলে খুব মিষ্টি দেখায়। মুগ্ধ দৃষ্টিতে এক পলক তাকিয়ে দেখে চোখ ফেরালো সৌম্য। মেইন গেটের সামনে এসে দুজনে দাঁড়াতেই সুস্মিতার হাতের এনভলপ দেখে সিকিউরিটি গার্ড বুঝে গেছেন এরা ইন্টারভিউ দিতে এসেছে। আজকে এখানে অনেকে আসছে ইন্টারভিউ দিতে, তাই আর কিছু জিজ্ঞেস করতে হলো না। উনি নিজেই ডান দিকে দেখিয়ে দিলেন লিফটের দরজা। 3rd ফ্লোর চলে যাইয়ে। লিফটে করে 3rd ফ্লোরে পৌঁছাতে দেখে কি অসাধারণ সুন্দর সাজানো গোছানো রুম। এটাই আগরওয়াল কোম্পানির রিসেপশন। হাফ রাউন্ড টেবিলের ওপারে বসে আছে অতি সুন্দরী এক রিসেপশনিস্ট। সৌম্য গিয়ে কল লেটারটা দেখাতে উনি একজন চাপরাশিকে ডাকলেন। অল্প বয়সী ছেলেটি বেশ করিতকর্মা। কি জন্য ডাকা হয়েছে সে যেন আগে থেকেই জানতো। আইয়ে মেরে সাথ। ছেলেটির পিছু পিছু সৌম্য আর সুস্মিতা চলেছে করিডোর ধরে। একটু এগিয়ে বাদিকে টার্ন নিতেই দেখে বিরাট একটা হলঘর। সেখানে পাতা রয়েছে আরামদায়ক লম্বা সোফা। গোটা 15 লোক একসাথে বসতে পারে। হলঘরে ঢুকে দুজনেই খুব আনন্দিত এবং বিস্মিত সৌম্য আর সুস্মিতা। প্রায় জনা 10 ক্যান্ডিডেট বসে আছে। তাদের মধ্যে রয়েছে গৌতম আর চন্দ্রা। গৌতম হলো সৌম্যদ্বীপের ক্লাসমেট। একসাথে দুজনে ইঞ্জিনিয়ারিং করেছে শিবপুর কলেজ থেকে। আর চন্দ্রা হলো সুস্মিতার বান্ধবী। একই সঙ্গে দুজনে ইঞ্জিনিয়ারিং করেছে যাদবপুর থেকে। এরকম ভিন রাজ্যে অচেনা শহরে চেনা মানুষকে হঠাৎ দেখতে পেলে খুব আনন্দ হয়। আর সেই মানুষটি যদি ক্লাসমেট হয় তাহলে তো সোনাই সোহাগা। ওরা চারজনে একে অপরকে দেখে ভীষণ খুশি। উঠে দাঁড়িয়ে পড়েছে গৌতম আর চন্দ্রা। কিরে তুই এখানে? একবারও বলিসনি তো ভুবনেশ্বরে ইন্টারভিউ দিতে যাচ্ছিস? তুই বলেছিলিস, বললে একসাথে আসতে পারতাম। কিসে এলি? ট্রেনে? প্ল্যাটফর্মে দেখলাম না তো। হ্যাঁ ট্রেনেই তো এসেছি। এই দেখ এর নাম গৌতম। আজ সকালে আলাপ হলো। আর গৌতম এ হচ্ছে সুস্মিতা। আমরা একসাথে যাদবপুর থেকে পাশ করেছি। হাই সুস্মিতা। ওদের আলাপচারিতার মধ্যে কাচের দরজা ঠেলে ঢুকলো আরও একজন ক্যান্ডিডেট। সুস্মিতা যেটা আশঙ্কা করছিল, যেটা নিয়ে দুশ্চিন্তায় ছিল, ঠিক সেটাই হলো। চোখের সানগ্লাসটা ঠেলে মাথার উপর তুলে দিয়ে সোফায় এসে পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসলো রুদ্রনীল। সবেমাত্র 4 বন্ধুদের মধ্যে আলাপ পর্ব জমে উঠেছে। আর ঠিক তখনই রুদ্রর উপস্থিতিতে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আচমকা থমথমে হয়ে গেল পরিবেশ। চন্দ্রা খুব ভালো করে জানে রুদ্র চরিত্র। কলেজে পড়ার সময় কম তো জ্বালায়নি এই বজ্জাতটা। সৌম্য আজ সকালেই আভাস পেয়েছে কিরকম ছেলেই রুদ্র। একেবারে লোফার টাইপের। একমাত্র গৌতমই এই প্রথমবার দেখল রুদ্রকে। খুব অবাক হয়ে গেছে গৌতম। হঠাৎ কি হলো? এই নতুন ছেলেটাকে দেখে এরা তিনজন আচমকা একেবারে চুপ করে গেল কেন? অবশ্য বেশি ভাবার অবকাশ পেল না। ঠিক তখনই একটি অল্প বয়সী মেয়ে এসে বলল, মিস্টার গৌতম মিত্র, প্লিজ কাম উইথ মি। ইন্টারভিউ বোর্ডে ডাক পড়েছে গৌতমের। বাকি 3 জন থামস আপ দেখালো, অল দ্য বেস্ট। স্মিত হেসে গৌতম চলে গেল মেয়েটির সঙ্গে। কিছুক্ষণ পর পিয়ন গোছের একজন বয়স্ক লোক এসে চা দিয়ে গেল সবাইকে। সৌম্য, সুস্মিতার, চন্দ্রা 3 জনের মধ্যে ফিসফিস করে আলোচনা চলছে কি ধরনের প্রশ্ন করতে পারে ইন্টারভিউ বোর্ডে। রুদ্রর অবশ্য ওদিকে ভ্রুক্ষেপ নেই। এক চুমুকে চা শেষ করে বাইরে বেরিয়ে গেল, সম্ভবত ধূমপান করতে। হাঁপ ছেড়ে বাঁচল সুস্মিতা। আর ভাল লাগছে না। বাড়ি থেকে এত দূরে এসে যদি সবসময় একটা আতঙ্ক তারা করে। এই বুঝি কোনো গন্ডগোল লাগলো। তার মধ্যে আবার ফোনটাও হারিয়ে গেছে। এদিকে ইন্টারভিউতে কি জানতে চাইবে সেই নিয়েও আর এক চিন্তা। চন্দ্রা জিজ্ঞেস করলো, কি রে সুস্মিতা, কি এত ভাবছিস বলতো? মুখটা এমন শুকনো করে রেখেছিস কেন? যা মুখে চোখে জল দিয়ে আয়। না না দরকার নেই, আমি ঠিক আছি। তোর কি রিটার্ন টিকিট কাটা আছে? হ্যাঁ, তবে এখান থেকে নয়, পুরী থেকে। সৌম্য একবার তাকালো সুস্মিতার দিকে। 1 ঢিলে 2 পাখি। তা হঠাৎ একা একা পুরীতে? মা বলে দিয়েছে আসার সময় জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে আসতে। তাছাড়া এখন আর একা যাব না তো, তোমাদের সবাইকে যেতে হবে আমার সাথে। চন্দ্রা কি একটা বলতে যাচ্ছিল, রুদ্রকে হঠাৎ ফিরে আসতে দেখে চুপ করে গেল। মিনিট 10 পর গৌতম ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলো বেশ হাসি খুশি মুখে। দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে ইন্টারভিউ। গৌতম বেরিয়ে আসতেই ডাক পড়ল সুস্মিতার। একে একে শেষ হলো 4 জনের মৌখিক পরীক্ষা। রুদ্রর এখনো ডাক আসেনি। ওদের 4 জনের পর কোনো একজন সাউথ ইন্ডিয়ান ক্যান্ডিডেট ছিল, তার ডাক পড়ল। ইন্টারভিউর রেজাল্ট কি হলো সেটা ওনারা ডিক্লেয়ার করেননি। যারা সিলেক্টেড হবে তাদেরকে ওনারা মেল করে জানিয়ে দেবেন বলেছেন। ওরা সবাই বাইরে এলো একসাথে। যাক, যে উদ্দেশ্যে ভুবনেশ্বরে আসা সেটা সার্থক। ইন্টারভিউ খুব ভালো হয়েছে সুস্মিতার। মনে হচ্ছে সিলেক্টেড। সুস্মিতাকে লাস্ট প্রশ্ন করেছিল, সিলেক্টেড হলে কদিনের নোটিশে জয়েন করতে পারবে। সুস্মিতা 7 দিন সময় চেয়েছে। আপাতত 3টে ভ্যাকেন্সি রয়েছে ভুবনেশ্বরে। সুস্মিতা মনে মনে ভাবছে,
আমি যদি সিলেক্টেড হয়ে যাই তাহলে বাকি দুজনের মধ্যে যদি চন্দ্রা আর সৌম্যকান্তি সিলেক্টেড হয়, উফ, দারুণ ব্যাপার হবে তাহলে। সৌম্যর মতো এত ভালো একজন বন্ধু যদি কর্মজীবনে পাশে থাকে তাহলে কাজ করতে এতটুকু ক্লান্ত লাগবে না। চন্দ্রাও অনেক পুরনো বন্ধু, খুবই ভালো মেয়ে, হিংসুটে টাইপের নয়, ওর সঙ্গেও আড্ডা দিয়ে ভালোই সময় কাটবে। কিন্তু যদি সৌম্যর পরিবর্তে রুদ্র চাকরিটা পায়, যদিও সে সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু অনেক সময় এইসব প্রাইভেট কোম্পানিগুলোতে কোয়ালিফিকেশনের চেয়েও বেশি গুরুত্ব দেয় ক্যান্ডিডেটের আচার ব্যবহার কেমন। ফিল্ডের কাজ হলে রাফ অ্যান্ড টাফ ছেলে চয়েস করে। যদিও এটা ফিল্ড জব নয়, তবুও বলা যায় না যদি রাফ অ্যান্ড টাফ ছেলে খোঁজে মাল্টিপারপাস কাজ করাবে বলে, লেবার ট্যাকেল করানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু রুদ্রর চান্স বেশি। আর সত্যি যদি রুদ্র সিলেক্টেড হয়, না, তাহলে আর এই চাকরিটা করাই যাবে না। রুদ্রর মতো কলিগ থাকলে চাকরির দরকার নেই আমার, তার চেয়ে বেকার হয়ে বাড়িতে বসে থাকা ঢের ভালো। আজকের পর্ব এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2:30-তে আমি আপলোড করব। আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।